প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। আগ্রাবাদ মহিলা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। তো আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের 11 অধ্যায় জীব প্রযুক্তি থেকে বায়োটেকনোলজি। তো আমরা জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজির গত ক্লাসগুলোতে আমরা জীব প্রযুক্তির পরিধি, টিস্যু কালচার প্রক্রিয়া এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুতকরণ সম্পর্কে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ। তো সেই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির কৃষিক্ষেত্রে যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রয়োগ সম্পর্কে আমরা আলোচনা করব। সাধারণত রিকম্বিনেন্ট ডিএনএ কৃষিক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন লাভ করেছে। তো আমরা আজকে কৃষিক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ মানে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। তো রিকম্বিনেন্ট ডিএনএ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে কৃষিক্ষেত্রে ব্যাপক প্রসার ফেলেছে। অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে অনেক কৃষিক্ষেত্রে অনেক প্রসার লাভ করেছে। তো তার মধ্যে আমরা বলতে পারি যে প্রথমে হচ্ছে যেমন ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি। ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি হচ্ছে কি? ট্রান্সজেনিক উদ্ভিদ হচ্ছে তোমরা জানো, তোমরা গত ক্লাসে আমরা আলোচনা করে দিলাম যে কোনো কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য অন্য একটি উদ্ভিদ থেকে বা ব্যাকটেরিয়া থেকে নিয়ে এসে আমাদের নির্বাচিত যে উদ্ভিদ, ওই উদ্ভিদের মধ্যে প্রতিস্থাপন করার ফলে যে উন্নত বৈশিষ্ট্য সম্পূর্ণ উদ্ভিদ তৈরি হয় তাকে বলা হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ। অর্থাৎ কাঙ্ক্ষিত জিনকে একটি উদ্ভিদ থেকে নিয়ে ওই উদ্ভিদে প্রতিস্থাপন করা এবং প্রতিস্থাপনকৃত উদ্ভিদকে বলা হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ। তো এই ট্রান্সজেনিক উদ্ভিদের মাধ্যমে সাধারণত কীটপতঙ্গ রোধী উদ্ভিদ সৃষ্টি করা যায়। কীটপতঙ্গ রোধী উদ্ভিদ সৃষ্টি করা হয়। তো এই ট্রান্সজেনিক উদ্ভিদে প্রধানত কি করা হয়? এখানে হচ্ছে কীটপতঙ্গ রোধী জাত তৈরি। এক্ষেত্রে আমরা কীটপতঙ্গ রোধী যে জাত তৈরি করতে পারি এবং এক্ষেত্রে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করতে পারি। আমরা ট্রান্সজেনিকের মাধ্যমে উদ্ভিদের মাধ্যমে আমরা রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে কীটপতঙ্গ রোধী অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ তৈরি করতে পারি। তো আমরা প্রথমে আসি কি যে কীটপতঙ্গ রোধী যে জাত। তো কীটপতঙ্গ আমেরিকায় আমেরিকাতে তোমরা কটন বা তুলা চাষ, তো আমেরিকায় তুলা চাষ হতো। এই তুলা চাষে কি হতো? এই তুলা চাষে এক ধরনের পোকার আক্রমণের কারণে তাদের ব্যাপক উৎপাদন নষ্ট হয়ে যেত। তাদের উৎপাদন ক্ষমতা অনেক কমে আসতো। তো এই তুলার মধ্যে যে পোকাটি এই তুলা গাছ নষ্ট করে, এর জন্য কি অনেক কীটনাশক এবং অনেক সময় এবং শ্রম দিতে হতো, যার ফলে কি উৎপাদন লাভের চেয়ে অনেক ক্ষেত্রে লসই হয়ে যেত। এই জন্য কি দেখা গেছে যে কি ব্যাসিলাস থারিনজিয়েনসিস নামক একটি ব্যাকটেরিয়ার মধ্যে ওই পোকার বিরোধী একটি কি ক্ষমতা আছে, ব্যাসিলাস থারিনজিয়েনসিস। তো এই ব্যাসিলাস থারিনজিয়েনসিসের মধ্যে এমন এক ধরনের বিষাক্ত প্রোটিন থাকে
যার কারণে ওই পোকাগুলো এখানে কোনো ইনফেকশন করতে পারে না। তো যদি আমরা ব্যাসিলাস থারাঞ্জিয়েনসিসের ওই যে দায়ী যে জিন ব্যাসিলাস থারাঞ্জিয়েনসিসের যে দায়ী জিন, যেটা এই তুলার যে নষ্ট করে যে মদ বা পোকা, সেই পোকার বিরুদ্ধে যে একটা ক্ষমতা আছে, সেই জিনকে নিয়ে আমরা যদি ব্যাসিলাস থারাঞ্জিয়েনসিসের এই জিনকে নিয়ে তুলা গাছের মধ্যে প্রবেশ করানোর ফলে পরবর্তী দেখা গেছে যে ওই তুলা গাছে আর ওই পোকার আক্রমণ হয় না। তো এই জন্য এটাকে বলা হচ্ছে বিটি তুলা অর্থাৎ ব্যাসিলাস হচ্ছে থারাঞ্জিয়েনসিয়াস। এছাড়াও বর্তমানে ব্যবহৃত হচ্ছে বিটি বেগুন। তো বিটি বেগুন অর্থাৎ ব্যাসিলাস থারাঞ্জিয়েনসিসের যে জিনটা এই বেগুন গাছে স্থানান্তর করার কারণে একে বলা হচ্ছে বিটি বেগুন। তো এক প্রকার পোকা আছে কি, এই আমরা জানি যে যারা চাষাবাদ করে তারা এক প্রকার পোকা বেগুন গাছের কচি ডগা অথবা কচি বেগুনকে ছিদ্র করে নষ্ট করে এবং এর কারণে প্রতি সিজনে 60 থেকে 180 বার এই পোকানাশক বা কীটনাশক ব্যবহার করতে হয়, যার ফলে কি আমাদের অর্থনৈতিক দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়। বা এই যে কীটনাশকযুক্ত যে বেগুন আমরা খাওয়ার ফলে আমাদের বিভিন্ন প্রকার অসুস্থ হয় আমরা, এবং এমনকি ক্যান্সারও হতে পারে। তো এই যে ব্যাসিলাস থারাঞ্জিয়েনসিসের মধ্যে যে ব্যাকটেরিয়ার মধ্যে যে ক্রিস্টাল প্রোটিন জিনকে বেগুন গাছে স্থানান্তরের মাধ্যমে এই পোকা থেকে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে পারে। এই ক্ষেত্রে বলা হচ্ছে বিটি বেগুন। এছাড়া দেখা গেছে কি আমেরিকায় প্রায় এই রিকম্বিনেন্ট ডিএনএ যে প্রকরণ অর্থাৎ বিটি যে প্রকরণ, যে ভুট্টার 40 ভাগ, তুলায় প্রায় 50 ভাগ এবং সয়াবিনের 45 ভাগ প্রকরণ আমেরিকায় দেখা যায়। তো এরপর আমরা আসি যে আগাছা নিধনকারী। আগাছা নিধনকারী পদার্থ সহনশীল উদ্ভিদ। তো আগাছা নিধনকারী পদার্থ সহনশীল উদ্ভিদ, তোমরা জানো যে কৃষি জমিতে প্রচুর পরিমাণে আগাছা জন্মে। তো এই আগাছা সাধারণত ফসল হওয়ার আগে আগাছা নাশক বা আগাছা নিধনকারী পদার্থ ছিটিয়ে আগাছা দমন করা হয়। কিন্তু যখন আমরা আমাদের ফসলটা কি জমিতে লাগাই তখন ওই আগাছা জন্মে। এত যদি আমরা আগাছা নিধনকারী যদি আমরা ছিটাই তাহলে কি হবে, আমাদের কৃষির ফসলও নষ্ট হয়ে যাবে। সুতরাং এই জন্য আগাছা নিধনকারী যে পদার্থ, এই পদার্থ সহনশীল, অর্থাৎ আমরা জমিতে আগাছা এমন এক ধরনের ফসল লাগাবো যারা কি আগাছা নিধনকারী পদার্থ সহনশীল, যার ফলে কি শুধু আগাছায় মরবে কিন্তু কৃষি ফসলের কোনো ক্ষতি হবে না। তো তাহলে কিভাবে আমরা করব, এটা হচ্ছে কি গ্লাইফোসেট নামক এক ধরনের মারাত্মক আগাছা নিধনকারী পদার্থ আছে। এই গ্লাইফোসেট যা 78টি প্রায় মারাত্মক 78টি আগাছার মধ্যে 76টিকে ধ্বংস করতে পারে। তো এই কতগুলো ব্যাকটেরিয়াতে এই গ্লাইফোসেট ভাঙানোর জন্য এক ধরনের এনজাইম উৎপন্ন হয়। তো যদি আমরা এই ব্যাকটেরিয়ার গ্লাইফোসেট এনজাইমকে ভাঙানোর জন্য যে এনজাইম, সেটি যদি আমরা ব্যাকটেরিয়া থেকে ওই দায়ী জিনকে আমরা নিয়ে আমরা যদি কৃষি ফসলের মধ্যে স্থাপন করি তাহলে কি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের আগাছা নিধনকারী পদার্থ সহনশীল উদ্ভিদ তৈরি হবে। তো যা বর্তমানে যেমন সয়াবিন, ভুট্টাতে এই ধরনের আগাছা নিধনকারী সহনশীল উদ্ভিদ তৈরি করা হয়েছে।
তো এরপর আছে আমরা গুণগত মান উন্নয়ন। গুণগত মান উন্নয়ন, গুণগত মান উন্নয়ন। তো গুণগত মান উন্নয়ন কি? কোনো একটা প্রোডাক্টের গুণগত মান উন্নয়ন। তো যেমন অস্ট্রেলিয়াতে সাধারণত ভেড়া পালন করা হয়। তো ভেড়া থেকে আমরা প্রধানত ভেড়ার পশম এবং মাংস পাই। ভেড়ার পশম এবং মাংস পাই। তো সাধারণত ভেড়ারা খায় ক্লোভার নামক এক ধরনের ঘাস খায়। ভেড়া ক্লোভার নামক এক ধরনের ঘাস খায়। তো ওই ক্লোভার ঘাস খাওয়ার ফলে এদের লোম নিম্নমানের হয়। কারণ এই ক্লোভার ধরনের ঘাসে প্রোটিন ও সালফারের অভাব থাকে। তো যদি আমরা কি করছি, রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে যে সূর্যমুখীতে যে সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিনকে ক্লোভার ঘাসে স্থানান্তর করা হয়েছে। যার ফলে এই ট্রান্সজেনিক ক্লোভার ঘাস যখন ভেড়ারা খায় তখন আর তাদের মাধ্যমে সালফারের অভাব হয় না। যার ফলে কি লোম উন্নত মানের হয় এবং এক্সট্রা করে কখনো সালফার সমৃদ্ধ খাবার দিতে হয় না। তো এরপর আছে আমরা সুপার রাইস বা গোল্ডেন রাইস। গোল্ডেন রাইস, সুপার রাইস বা গোল্ডেন রাইস। তো তোমরা জানো সুপার রাইস বা গোল্ডেন রাইস সম্পর্কে অনেক নাম শুনেছ। সাধারণত বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে কি ছেলে মেয়েদের ভিটামিন এর অভাব রয়েছে। আর এই ভিটামিন এর অভাবে বাংলাদেশে প্রায় অনেক ছেলে মেয়ের অন্ধত্ব লাভ করে অথবা অন্ধ হয়ে যায়। যার ফলে শিশুরা অন্ধ হয়ে যাচ্ছে। তো বাংলাদেশ এশিয়ার লোকদের প্রধান খাবার কি? আমরা ভাত। তো কোনোভাবে যদি ভাতের মধ্যে ভিটামিন এ কে বেশি করে ঢুকানো যায় তাহলে কি আমরা এর থেকে পরিত্রাণ পাবো। তো সুতরাং এই ক্ষেত্রে এই চিন্তা থেকে সুইডেনের বিজ্ঞানী জাপনিকা টাইপ ধানে কি করেছে, এই জাপনিকা টাইপ ধানের ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরি যে চারটি জিন এবং অতিরিক্ত আয়রন তৈরির যে 3টি জিন প্রতিস্থাপন করে। যার ফলে এই ধরনের ধানের ভাত খেলে আর কি শিশুরা ভিটামিন এর অভাব থাকে না এবং যার ফলে কি শিশুরা অন্ধ হয়ে যায় না। কারণ ভাত খেলে কি হবে, ভিটামিন এর অভাব পূর্ণ হয়ে যায়। এবং এক্ষেত্রেও অনেক সময় ক্ষেত্রে মায়েরা রক্তশূন্যতা ভোগে, সে রক্তশূন্যতা আর ভোগে না। তো এই ক্ষেত্রে কি রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে আমরা কি সুপার রাইস বা গোল্ডেন রাইস তৈরির মাধ্যমে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি। এরপর আসি আমরা নাইট্রোজেন সংবন্ধনে। তো নাইট্রোজেন সংবন্ধন কি? আমরা জানি নাইট্রোজেন কি, আমরা জানি জমিতে নাইট্রোজেন সমৃদ্ধ সার যেমন ইউরিয়া সারকে আমরা নাইট্রোজেনের অভাব পূরণের জন্য ইউরিয়া সার জমিতে ছিটাতে হয়। তো আমরা বায়বীয় যে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া থাকে, তো এই ব্যাকটেরিয়া হতে যদি এই ব্যাকটেরিয়া থাকে নিভ জিন, যা কি করে নাইট্রোজেন সংবন্ধনের জন্য দায়ী জিন। এই নিভ জিন কি করে নাইট্রোজেন সংবন্ধনের জন্য দায়ী। তো যদি আমরা এই বায়বীয় ব্যাকটেরিয়া থেকে নিভ জিনকে যদি আমরা ইকুলাই ব্যাকটেরিয়া থেকে স্থাপন করা সম্ভব হয় তাহলে কি হবে, তাহলে এই নিভ জিনের কারণে ইকুলাই ব্যাকটেরিয়াকে যদি আমরা জমিতে নাইট্রোজেন সারের পরিবর্তে যদি ব্যবহার করি তাহলে কি আমাদের এরা নাইট্রোজেন সংবন্ধন করবে, জমির নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে। তো সাধারণত আমরা করা হয়েছে কি যে এই বায়বীয় ব্যাকটেরিয়া থেকে নিভ জিনটিকে ইকুলাই ট্রান্সফার করা হয়েছে। যার ফলে কি এই ইকুলাইকে যদি আমরা জমিতে ব্যবহার করা যায় তাহলে নাইট্রোজেন সার প্রয়োগ
কমানো যেতে পারে এবং এমন এক্ষেত্রে কি এমনকি নাইট্রোজেন গঠিত সারকে বন্ধ করা, নাইট্রোজেন আর জমিতে প্রয়োগ করা লাগবে না। এছাড়া আমাদের জমির এছাড়া আমরা পরিবেশ দূষণ থেকে রক্ষা পাবো। এরপর আমরা আসি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ জাত উৎপাদন। রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত উৎপাদন। তো বিভিন্ন ধরনের আমরা জানি যে বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং বিভিন্ন ধরনের কীটপতঙ্গ দ্বারাই কি হয় যে আমাদের সাধারণত উদ্ভিদে রোগ সৃষ্টি করে, রোগ নানা ধরনের রোগ সৃষ্টি করে। তো এই ভাইরাস, ছত্রাক এবং বিভিন্ন ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ধরনের কীটপতঙ্গ রোধী রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে রোধী জাত সৃষ্টি করা সম্ভব হয়, যেমন সম্ভব হয়েছে, যার ফলে কি রোগ প্রতিরোধক্ষম জাত উৎপাদন করা সম্ভব হয়েছে, যেমন টোমাটো মোজাইক ভাইরাস, পটেটো ভাইরাস, তামাক গাছের ভাইরাস এবং পেঁপের রিং স্পট রোগ। তো এরপর আমরা আসি দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি। দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি। তো দ্যুতিময় কি? সাধারণত আমরা জানি যে জোনাকি পোকা দেহে, জোনাকি পোকা, তোমরা জোনাকি পোকা অনেকে দেখেছো, জোনাকি পোকার গায়ে দেখবে দেহে এক ধরনের লুসিফারেস নামক এনজাইমের প্রভাবে, লুসিফারেস নামক এনজাইমের প্রভাবে লুসিফেরিন নামক পদার্থ ক্ষরিত হয়। লুসিফারেস নামক এনজাইমের প্রভাবে লুসিফেরিন নামক এক ধরনের পদার্থ ক্ষরিত হয়, যার ফলে কি আলোর বিস্ফোরণ ঘটে। এই আলোর বিস্ফোরণ ঘটে। তো লুসিফেরিন নিঃসরণকারী জিন যদি জোনাকি পোকা থেকে তামাক গাছের রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে প্রতিস্থাপন করা হয়েছে, এই লুসিফেরিন নিঃসরণকারী জিনকে জোনাকির পোকা থেকে তামাক গাছের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপন করা হয়েছে, যার ফলে কি এই তামাক গাছগুলো রাতের বেলা কি করে একটু আলো ছড়ায়। তো যার কারণে কি রাতের অন্ধকারে এদিকে শোভাবর্ধক উদ্ভিদ হিসেবে প্রায় অনেক শোভা বর্ধনকারী উদ্ভিদ হিসেবে ব্যবহার করা যায়। এরপর আছে আমরা বীজ ইন ফল সৃষ্টি। বীজ ইন ফল সৃষ্টি অর্থাৎ যদি আমরা বীজ ইন ফল সৃষ্টি, যেমন রিকম্বিনেন্ট ডিএনএর সাহায্যে আমরা বীজ ইন ফল তৈরি করতে পারি। এছাড়াও যেমন জাপানে বীজ ইন তরমুজ আবিষ্কার করা হয়েছে। এছাড়াও খরা প্রতিরোধী ভুট্টা উৎপাদন এবং পিনাট উদ্ভিদের যে লবণাক্ত সহিঞ্চুতা করা এবং পিনাট উদ্ভিদের লবণাক্ত সহিঞ্চ উদ্ভিদ উৎপাদন করা সম্ভব হয়েছে। তো যাই হোক, আমাদের রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে কৃষিক্ষেত্রে অনেক প্রকার অর্থনৈতিকভাবে গুরুত্ব লাভ করেছে, যার ফলে কি অনেক প্রভাব ফেলেছে। ট্রানজেনিক উদ্ভিদের কারণে আমাদের কৃষিক্ষেত্রে অনেক উন্নত হয়েছে। তো আমরা আবার আসি যে কি যেমন ট্রানজেনিক উদ্ভিদ বলছিলাম তৈরি, এক্ষেত্রে কীটনাশক পতঙ্গ রোধী জাত তৈরি, যেমন বিটি তুলা, বিটি বেগুন ইত্যাদি। এছাড়া আগাছা নিধনকারী পদার্থ, সহনশীল উদ্ভিদ তৈরিতে, গুণগত মান উন্নয়নে, সুপার রাইস বা গোল্ডেন রাইস তৈরি, নাইট্রোজেন সংবন্ধনে, রোগ প্রতিরোধী জাত উৎপাদন, এছাড়া দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি এবং বীজ ইন ফল সৃষ্টি ইত্যাদিতে এই রিকম্বিনেন্ট ডিএনএ যে সফলভাবে প্রয়োগ করা সম্ভব হয়েছে, যার ফলে কি উন্নত উদ্ভিদ উৎপাদন করা সম্ভব হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছ। তো আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।